If there's one secret to happiness in my life, it's taking care of the kindest creatures on earth. Sheep. I know who the killer was. And he's not moving. Our shepherd was murdered, and we shall solve the crime. Here's $30 million. I am, after all, a sheep detective. These stories, they follow very simple rules. জর্জ হার্ডি তিনি শহর ছেড়ে দূরের একটা জায়গায় ক্যারাভানে বসবাস করেন। তিনি তার মেয়ে রেবেকাকে চিঠি লিখতে থাকলে আমরা জানতে পারি তিনি অনেকগুলো শিপ লালন পালন করেন, যাদের সাথে তিনি বেশ ভালোই আছেন। জর্জ চিঠিতে আরও উল্লেখ করেন তার প্রতিটি শিপের আলাদা আলাদা নাম রেখেছেন। তাদের মধ্যে সবচেয়ে বিশেষ হল সেবাস্টিয়ান। সেবাস্টিয়ান একাকী থাকতে পছন্দ করে, মাঝে মাঝে দূরে চলে যায়, আবারও ফিরে আসে। লিলি নামে তার আরও একটা প্রিয় শিপ আছে, যে কিনা এই খামারের সবচেয়ে বুদ্ধিমান শিপ। জর্জ চিঠিতে আরও উল্লেখ করেন তিনি প্রতিদিন তাদের খাবার খাওয়ান, তাদের বিনোদন দেন, সাথে পশম উঠিয়ে ফেলেন, সবাইকে নিয়মিত ঔষধ খাওয়ান। সন্ধ্যা নামলে তিনি সব শিপদের একত্রিত করে থ্রিলার গল্প শোনান। জর্জ গল্প শোনানোর সময় মনে মনে ভাবেন শিপরা হয়তো গল্পটি বোঝার চেষ্টা করছে, তবে তিনি এটাও জানেন যে তাদের পক্ষে এই গল্প বোঝা কোনোভাবেই সম্ভব নয়। সেদিন গল্প শুনিয়ে জর্জ ক্যারাভানে গেলে দেখা যায় শিপগুলো আসলে সব কিছুই বোঝে, এমনকি নিজেদের মধ্যে কথাও বলতে পারে। তারা জর্জের গল্প শোনার পর নিজেদের মধ্যে আলোচনা করে খুনি কে হতে পারে। তাদের প্রত্যেকের আলাদা আলাদা মতামত দিতে থাকে। একজন বলে এ খুনি হবে, তো অন্যজন বলে ও খুনি হবে। কিন্তু লিলি 2 অধ্যায় আগেই খুনিকে চিনে ফেলেছিল। সে জানিয়ে দেয় আসলে এই খুনি হবে। বিশ্বাস না হলে আগামীকাল জর্জ গল্প শোনালে মিলিয়ে নিও। পরের দিন জর্জ গল্প শেষ করলে লিলির ধারণাটাই সত্যি প্রমাণিত হয়। এরপর জর্জ তার মেয়েকে লেখা চিঠিতে 3টি বেবি শিপের কথা উল্লেখ করেন। সাধারণত বসন্তকালে শিপের বাচ্চা জন্মায়, কিন্তু এখানে একটি শীতকালীন বাচ্চাও রয়েছে। এই বাচ্চাটির কোনো নাম দেননি জর্জ। সেই 3 বেবি শিপ সারা দিন ছোটাছুটি করে, কিন্তু তারা আবার শীতকালীন বাচ্চাটাকে সাথে নেয় না। সে সবার থেকে একটু বেশি অবহেলিত, তাই জর্জ তার একটু বেশি যত্ন নেন। তা দেখে অন্য শিপরা বলে জর্জ আসলে শীতকালীন এই বাচ্চাটা সম্পর্কে কিছুই জানে না। জর্জ এরপর তার মেয়েকে লেখা চিঠিতে ডেনব্রুক শহরের কিছু মানুষের কথা উল্লেখ করেন। হ্যাঁ, জর্জ ডেনব্রুক শহরেই এক নির্জন জায়গায় তার শিপদের নিয়ে থাকেন। এই শহরে ক্যালব নামে এক রাখাল থাকে, যার সাথে জর্জের ভালোই কথাবার্তা হয়। একজন কসাইকে জর্জ পছন্দই করে না। বেথ নামের একজন সরাইখানার মালিকও থাকেন। টিম নামে এক পুলিশের সাথেও জর্জের পরিচয়। এই টিমটা কোনো কাজেরই নয়। আর সেখানকার গির্জায় হিলকোট নামের একজন রেভারেন্ড থাকেন, যার সাথে জর্জের সম্পর্ক বেশ জটিল। জর্জ এরপর গির্জায় এসে হিলকোটকে এক বান্ডিল টাকা দিয়ে যায়। কি জন্য দেয় তা আমাদের অজানা। জর্জ চিঠিতে সব কিছু উল্লেখ করে মেয়েকে একদিন তার কাছে এসে সব দেখতে বলে। পরের দিন ক্যালেব তার গাড়িতে 2টা কুকুর নিয়ে আসে জর্জের কাছে। ক্যালেবের গাড়ি দেখা মাত্রই শিপরা উত্তেজিত হয়ে ওঠে। এতে করে বোঝা যায় তারা তাকে পছন্দ করে। যমজ 2 শিপ ক্যালেবের গাড়িতে ধাক্কা দেওয়ার জন্য এগিয়ে যায়। লিলি তাদের থামিয়ে দেয়। এরপর বলে কারণ ছাড়া কোনো কিছুতেই আঘাত করে না। ক্যালেব জর্জের কাছে জায়গা হস্তান্তর নিয়ে কথা বললে শিপরা খুশি হয়ে যায়, কারণ তারা অন্য জায়গাতে যেতে পারবে। কিন্তু জর্জ ক্যালেবকে তার ক্যারাভান থেকে রাগ দেখিয়ে বের করে দেয়। এইটা দেখে শিপরা বলে তাদের অন্য জায়গায় যাওয়ার ব্যাপারটা চিরতরে ভুলে যাওয়া উচিত। কিন্তু ম্যাপেল নামে এক শিপ কোনো কিছু ভুলতে পারে না। এই ম্যাপেল আবার অনেক বয়স্ক শিপ, তাই তারা ম্যাপেলকে বলে সে যেন তাদের এই কথা মনে করিয়ে না দেয়। 3 গোনার সাথে সাথে শিপরা ক্যালেবের আসার কথা পুরোপুরি ভুলে যায়। এর মধ্যেই ডেনব্রুক শহরের কালচারাল ফেস্টিভ্যালের খবর সংগ্রহ করতে শহরে এলিয়েট নামে একজন সাংবাদিক আসেন। অন্যদিকে এক লেডি পোস্টম্যান বেথকে বলে জর্জ একজনকে চিঠি পাঠাচ্ছে, যেটাতে আবার সুন্দর এক সুগন্ধিও আছে। বেথ এটা শুনে বলে বুড়া জর্জ এই বয়সে বোধহয় প্রেম করছে। মূলত জর্জ মেয়ের কাছেই চিঠিটা পাঠাচ্ছিল। বেথ সেটা কৌশলে তুলে নেয়। ঠিক তখনই সাংবাদিক এলিয়েট বেথের কাছে আসেন। ফেস্টিভ্যালের নামে সাজানো 3টি ছোট টেবিল দেখে এলিয়েট একদম হতাশ হয়ে পড়েন। তিনি বেথকে বলেন এইটা কোনো ফেস্টিভ্যালই নয়। তিনি গ্যাজেট পত্রিকা থেকে আসা এলিয়েট ম্যাথিউ। দীর্ঘদিন ধরে একটা ভালো খবরের খোঁজে আছেন, কিন্তু তার সম্পাদক তাকে এই প্রত্যন্ত জায়গায় পাঠিয়ে দিয়েছেন। এই জায়গার খবর লিখে তার কোনো পদোন্নতি হবে না। বেথ বলে এইটা ব্যবসা। এলিয়টের থেকেও এখানে ঢোকার জন্য 3টি এন্ট্রি ফি নিয়ে নেয়। এলিয়টও নিরুপায় হয়ে তা দিয়ে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে হঠাৎ করে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে বাচ্চা শিপগুলো ভয় পেতে থাকে। তখন স্যার রিচফিল্ড নামে এক সিনিয়র শিপ তাদের বলেন এই মেঘগুলো একসময় তাদের মতোই শিপ ছিল,
যখন তারা দেখে মাটি শুকিয়ে যাচ্ছে তখন ঘাস ও ঘাস ফুল গজানোর জন্য তারা নাচতে শুরু করে। এখানকার সবাই বিশ্বাস করে শিপরা কখনো মরে না, তারা কেবল মেঘে পরিণত হয়। তবে কিভাবে হয় তা কেউই মনে রাখতে পারে না, একমাত্র ম্যাপল জানে এর কোনোটি সত্যি নয়। তাও সে এই গল্পটিকে সমর্থন করে। তখনই বৃষ্টি শুরু হলে ম্যাপল বলে মেঘের দুনিয়ায় শিপরা নাচতে শুরু করেছে। চার্চে সেই সময় হিলকোটকে টাকাগুলো একটা সিন্ধুকে তালাবদ্ধ করে রাখতে দেখা যায়। হ্যাম তার কসাইখানার ছুরি ধার দিতে থাকে এবং জর্জের চিঠিটা পড়ে বেথ অনেক রেগে গিয়ে চিঠিটা দুমড়ে মুচড়ে ফেলে দেয়। ঠিক সেই মুহূর্তে এলিয়টের গাড়িটি একটা গাছের সাথে ধাক্কা খায়, তাই অন্য গাড়িতে লিভ নিয়ে সেই গাড়ির সাথে তার গাড়ি বেঁধে শহর ছাড়তে থাকেন। শহর ছাড়ার সময় জর্জের ক্যারাভানের আলো রাস্তা দেখতে পান। এরপরেই জর্জের ক্যারাভানের দরজায় একটা জোরালো আওয়াজ হয়। জর্জ সেটা দেখতে উঠলে সিন শিফট করে পরের দিনে নিয়ে যাওয়া হয়। লিলি সকালবেলা জর্জকে মাটিতে পড়ে থাকতে দেখলে ভেবে নেয় হয়তো অভিনয় করছে, কিন্তু ম্যাপল জর্জের হৃদস্পন্দন পরীক্ষা করে বুঝতে পারে জর্জ আসলেই মারা গেছেন। লিলি তখন বলেন এই মৃত্যু সত্যি নয়, এই সব শুধু থ্রিলার গল্পে ঘটে, মানুষরা মারা যায় না। আবার ম্যাপলকে জিজ্ঞেস করে জর্জ কি এখন মেঘে পরিণত হবেন? ম্যাপল জানায় মানুষরা মেঘ হয় না, কেবল শিপরা মেঘে পরিণত হয়। লিলি জর্জের চলে যাওয়ার আফসোস করে জর্জের হাতের উপরে মাথা রাখে। এর মধ্যেই সবগুলো শিপ খবর পেয়ে যায়। তারা সেখানে একত্রিত হয়ে জিজ্ঞেস করে জর্জকে ছাড়া তারা এখন কি করবে? লিলি বলে এখন তাদের জর্জের কথা ভুলে যেতে হবে। ম্যাপল এমনটা করতে নিষেধ করে, কিন্তু ম্যাপলের আপত্তি সত্ত্বেও তারা সবাই 3 গোনার সাথে সাথেই জর্জকে ভুলে যেতে শুরু করে। ঠিক তখনই সেবাস্টিয়ান এসে সেখানে হাজির হয়। হাজির হয়ে বলে জর্জ হচ্ছেন আমাদের পালক, আমাদের পালককে এত সহজে ভুলে যাওয়া ঠিক হবে না। আমাদের সবারই তাকে মনে রাখা উচিত, কারণ একজন বন্ধুকে কখনো ভুলে যাওয়া উচিত নয়। আরও অনেকে জর্জকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতে থাকলে এক বাচ্চা শিপ হঠাৎ জিজ্ঞেস করে বসে জর্জকে কেন খুন করা হলো? রাতের বেলা যেসব গল্প বলা হয় সেগুলোতে মৃত ব্যক্তিরা সব সময়ই খুনি হয়। এই প্রশ্নটি লিলির মনকে উত্তাল করে দেয়। তারও মনে হতে থাকে জর্জকে খুন করা হয়েছে। একটু পরেই সেখানে পুলিশ এসে পৌঁছায়। ক্যালেব কোনো একটা ডকুমেন্টে সিগনেচার নিতে এসেছিল। তখন এসে প্রথম ব্যক্তি হিসেবে সে জর্জের মৃতদেহটি দেখে। কসাই হ্যামও সেখানে এসে হাজির হয়। এরপর জর্জের শিপগুলো গুনতে শুরু করে। অন্যদিকে লিলি বেশ বিভ্রান্ত হয়ে পড়ে। জর্জ কেন তার টুপি আর রেইনকোট ছাড়াই বৃষ্টির মধ্যে বাইরে হেঁটে যাবেন? এরপর সে ম্যাপেলকে নিয়ে ক্যারাভানের ভেতরটা দেখার চেষ্টা করে। জানালা দিয়ে উঁকি মেরে দেখার সময় 2টা ড্রিঙ্কসের গ্লাস দেখতে পায়। এতে তার মনে হয় রাতে জর্জের সাথে অন্য কেউ এখানে ছিল। এর মধ্যেই সাংবাদিক এলিয়টও সেখানে এসে পৌঁছায়। এসে মৃত জর্জের ছবি তুলতে থাকলে পুলিশ অফিসার টিম তাকে বলে জর্জ হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। এলিয়ট তখন জিজ্ঞেস করে ক্যারাভানের উপর নিচ সবকিছু ভালোভাবে দেখেছেন তো? টিম জানায় হ্যাঁ। এলিয়ট এবার জিজ্ঞেস করে ভেতরটা দেখেছেন? টিম জানায় এখনও দেখা হয়নি। এরপর দুজন ক্যারাভানে ঢুকতে থাকে। টিম হাত দিয়ে দরজা খুলতে থাকলে এলিয়ট বলে ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে, তাই টিম তার শার্টের কাপড় দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে। সবকিছু ভালোভাবে দেখতে থাকে টিম, কিন্তু তার জীবনে কখনো এমন মামলার মুখোমুখি হয়নি সে। এলিয়ট ভেতরের সবটা ভালো মতো দেখে জিজ্ঞেস করে হার্ট অ্যাটাক হলে জর্জ কেন বাইরে হাঁটতে যাবেন? এলিয়টও সেখানে 2টা ড্রিঙ্কসের গ্লাস দেখে বলে কেউ তো এসেছিল। কিন্তু টিম বারবার হার্ট অ্যাটাকের কথাই বলতে থাকে। টিম একসময় বলেই দেয় জর্জ হার্ডিকে খুন করা হয়নি। তবে লিলি বুঝতে পারে এইটা একটা মার্ডার, তাই সবার কাছে এসে বলে রাতে জর্জের কাছে পরিচিত কেউ একজন এসেছিল যে তাকে ড্রিঙ্কস খেতে দিয়েছিল। জর্জের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন না থাকায় এটা বিষ প্রয়োগের দিকে ইঙ্গিত করে এবং তার জমিতে ঘাসের সবুজ দাগ একটা ধস্তাধস্তির প্রমাণ দেয়। সে আরও বলে রাতের গল্পের মতো এখানকার পুলিশও একদম কাজের নয়, তাই এই মার্ডারের রহস্য তাদের নিজেদেরই সমাধান করতে হবে। এ কথাগুলো শুনে সেবাস্টিয়ান হাসতে শুরু করে। সে বলে তারা শুধুমাত্র শিপ, এই রহস্য সমাধান করার মতো বুদ্ধি তাদের নেই। এরপর লিলিকে উদ্দেশ্য করে বলে তুমি হয়তো পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান শিপ হতে পারো, কিন্তু দুনিয়ার কোথায় কোথায় গেছো বলো তো? তুমি তো কখনো এই খামার ছেড়ে বাইরেই যাওনি, তাই এই খুনের মামলাটি মানুষের ওপরেই ছেড়ে দেওয়া উচিত। কিন্তু লিলি সেবাস্টিয়ানের কোনো কথাকে পাত্তা না দিয়ে সবাইকে ক্লু খোঁজার কাজে লাগিয়ে দেয়, কারণ খুনি নিশ্চয়ই কোনো না কোনো কিছু রেখে গেছে। ক্রাইম করার পর সাধারণত এইটাই হয়, যা জর্জের বলা থ্রিলার গল্প থেকে সে জেনেছে। এরপর লিলি জিজ্ঞেস করে কেউ কাউকে এখানে দেখেছিল কিনা। একজন বলে গতকাল রাতে বৃষ্টির মধ্যে সেবাস্টিয়ানকে দেখেছে। এইটা শুনে সবাই অবাক হয়, ভাবতে থাকে সেবাস্টিয়ান কি তাহলে খুনি? তখন সেবাস্টিয়ান বলে আমি খুনি না, আমার কি সাধ্য আছে ক্যারাভানের দরজা খোলার? আমি কি ভেতরে ড্রিঙ্কস করেছি? আর আমার পা দিয়ে ড্রিঙ্কসের গ্লাসে বিষ রাখার ক্ষমতা আছে?
হট্টগোল শুরু হলে লিলি জিজ্ঞেস করে মানুষকে কেউ দেখেছে কিনা। তখন সেই উইন্টার ল্যাম্পটা জানায় সে জর্জের ভূত দেখেছিল। অন্ধকারের কারণেই পরিষ্কারভাবে দেখতে পায়নি, তবে গন্ধটা জর্জের মতোই ছিল। ঠিক তখনই গির্জার ঘণ্টা বেজে ওঠে। ম্যাপেল জানায় শহরের একটা সভার জন্য এই ঘণ্টা বাজানো হচ্ছে, যা জর্জকে নিয়ে করা হবে। এটা শুনে লিলি বলে তাহলে আমাদের সেখানে যাওয়া উচিত। সেবাস্টিয়ান বলে তোমরা তো ঘাস ছাড়া অন্য কোনো কিছুর উপর দিয়ে হেঁটে যাওনি, শহরে কি যেতে পারবে? লিলি যেতে চায়, কিন্তু মাঝ রাস্তায় লিলি এবং ম্যাপল একটা পাকা রাস্তা পার হওয়ার সাহস পায় না। এমনকি লিলি ভয়ে শুয়েই পড়ে। কিন্তু এরপর সে একটা মুরগিকে কোনো চিন্তা ছাড়াই রাস্তা পার হতে দেখে। তখন লিলি এবং ম্যাপল একে অপরকে জড়িয়ে ধরে এবং একসাথে কোনো মতো রাস্তা পার হয়। লিলি জর্জের মার্ডার রহস্য সমাধানের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল। তার মনে হয়েছিল রাতের গল্পের মতোই সবকিছু ঠিকঠাক ঘটে যাবে। এসব বলতে বলতেই তারা চলে আসে ডেনব্রুক শহরের মধ্যে। সেবাস্টিয়ান জানায় এইটা একটা চার্চ। লিলি লুকাতে থাকলে সেবাস্টিয়ান বলে লুকাতে হবে না, আমাদেরকে সবাই দেখেছে, কিন্তু কেউ কোনো গুরুত্বই দিচ্ছে না। সেখানে অফিসার টিম সবাইকে একত্রিত করে মুখ ফসকে বলে বিষ প্রয়োগের বিষয়ে তাকে কোনো মন্তব্য করার অনুমতি দেওয়া হয়নি। আর একথা শোনার সাথে সাথেই সবাই বুঝতে পারে জর্জকে বিষ দিয়েই খুন করা হয়েছে। এলিয়ট তাই এ ব্যাপারে বারবার প্রশ্ন তুলতে থাকে, জিজ্ঞেস করে কি বিষ দিয়ে মারা হয়েছে। টিম জানায় জর্জকে ট্যাক্সিন নামের একটা বিষ দেওয়া হয়েছিল, যা ইউ গাছের ফলে পাওয়া যায়। গাছটি কিনা ঠিক সেখানেই ছিল। এতে অনেকে অবাক হয়। কেউ কেউ বলে তাহলে কি খুনি আমাদের মধ্যেই কেউ? টিম জানায় তা না, আমরা পরীক্ষা করে দেখেছি, এটা বাইরের কেউ। ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে সেখানে একটা গাড়ি এসে থামে। এরপর গাড়ি থেকে নামে সুন্দর এক মেয়ে। তাকে দেখা মাত্রই টিম মুগ্ধ হয়ে যায়। কিন্তু এর পরই জর্জের আইনজীবী লিডিয়া সেখানে আসেন। আর এই সুন্দর মেয়েটি হলেন জর্জের মেয়ে রেবেকা হ্যামস্টেড। এইটা সবাই জেনে পুরোই অবাক হয়ে যায়। কেউ জানতও না যে জর্জের একটা মেয়ে ছিল। মূলত জর্জের ক্যারাভানে পাওয়া উইলের নিচে একটা নাম্বার দেখে কল করে টিম রেবেকাকে এখানে নিয়ে এসেছিল। কিন্তু টিম নিজে কখনো উইলটি পড়েও দেখেনি। লিডিয়া টিমকে আড়ালে নিয়ে জানায় সে আজ বিকেলেই উইলটি পড়ে শোনাবে। তাকে শুধু নিশ্চিত করতে হবে যেন রেভারেন্ট হিলকট, ক্যালেব, বেথ, হ্যাম, রেবেকা এবং সে নিজে যেন সেখানে উপস্থিত থাকে, কারণ উইলে তাদের নাম রয়েছে। লিডিয়া এরপর টিমকে বলে রেবেকা আমেরিকায় থাকে, অথচ তার বাবা মারা যাওয়ার দিনই সে ডেনব্রুকে হাজির হয়েছে। এর মানে হলো যে রাতে জর্জ খুন হয় সেই রাতেই রেবেকা এই দেশেই ছিল। শিপগুলো উইলোর ব্যাপারটা জেনে গিয়েছিল, তাই টিম সবাইকে যেখানে একত্রিত করে সেই ঘরের কাছে চলে আসে লিলি। সেবাস্টিয়ান, ম্যাপল তারা শোনার চেষ্টা করে ঘরের মধ্যে কি কথাবার্তা চলছে। ঘরের ভেতরে টিম রেবেকাকে জিজ্ঞেস করে সে কি আজই এসেছে নাকি গতকাল রাতেই দেশে ছিল যখন জর্জ খুন হয়। রেবেকা জানায় সে গতকাল সন্ধ্যা 7টায় দেশে এসেছে, কিন্তু আজকের আগে সে কখনো ডেনব্রোকে আসেনি। শিপরা তখন লক্ষ্য করে রেবেকার মুখে হাসি থাকলেও তার চোখে ভয় ছিল। রেবেকা কাঁদতে কাঁদতে বলে আজ তার বাবার সাথে দেখা করার কথা ছিল। এর মধ্যেই ম্যাপল অন্য জানালা দিয়ে নজর রাখার জন্য বেরোলে একটা গাজর বাগানের উপর তার লোভ পড়ে। গাজর খাওয়ার জন্য মুখ এগিয়ে দিতেই বেড়ার মধ্যে তার মুখটা আটকে যায়। অন্যদিকে রেবেকা জানায় তার একটা যমজ ভাইও আছে, যার সাথে তার কখনো দেখা হয়নি। ভাই থাকে দক্ষিণ আফ্রিকায়। এইটা শুনেই এলিয়ট জিজ্ঞেস করে এ কেমন কথা, ভাই আছে কিন্তু কখনো দেখা হয়নি। তখনই সেখানে লিডিয়া এসে এলিয়টকে বের করে দেয়। বের করে দেওয়ার সময় তিনি বলেন এখানে তার কোনো কাজ নেই, তাই সে যেন চলে যায়। ওদিকে ম্যাপল যেখানে আটকে ছিল সেখানে একটা বালিশের কভার শুকাতে দেওয়া হয়েছিল, যে কভারটাতে সবুজ দাগ দেখা যায়। যাই হোক, লিডিয়া এসে সবাইকে জানায় জর্জের ছেলে সত্যিই আছে, আর জর্জের ছেলে পিটারকে উইল শোনানোর সময় সবার সাথে ফোনে কানেক্ট রাখেন। এরপর লিডিয়া বলেন জর্জ 2 মাস আগে তার উইলের একটা কপি তাকে পাঠিয়েছিলেন, কিন্তু আজ তিনি নতুন একটা উইল পড়বেন। এই নতুন উইলটি টিম জর্জের টেবিল থেকে খুঁজে পেয়েছিল, যা তার মৃত্যুর 3 দিন আগে লেখা। উইলে জর্জ লিখেছিলেন তাদের প্রত্যেকের সাথেই তার কিছু অসমাপ্ত হিসাব নিকাশ বাকি আছে। এখন এই ঘরের ভেতরে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে একজন বোকা, একজন খারাপ রাখাল, একজন সামার ল্যাম্ব, একজন উইন্টার ল্যাম্ব, একজন ভুক্তভোগী এবং 2 জন খুনি রয়েছে। এই কথাটা শোনার সাথে সাথেই সবাই তর্ক শুরু করে দেয় যে আসলে কে খুন করতে পারে এবং পরবর্তী শিকারটা কে হবে। বাইরে থেকে লিলিও বলে তাহলে খুনি 2 জন। এরপর লিডিয়া জানায় জর্জ তার ছেলে পিটারের জন্য 300 একর জমি রেখে গেছেন, যা বর্তমানে ক্যালেবকে লিজ দেওয়া আছে। রেবেকার জন্য তিনি এর পাশের 300 একর জমি রেখে গেছেন, যা নিয়ে জর্জের খামারটি গড়ে উঠেছে।
এর পাশাপাশি রেবেকা তার ক্যারাভান, গোয়ালঘর এবং শিপগুলোও পাবে। আগের উইলে হার্ডি তার বাকি সম্পত্তি একটা পশু দাতব্য সংস্থায় দান করেছিলেন, কিন্তু এই উইলে তিনি তার বাকি সব সম্পত্তিও রেবেকাকে দিয়ে গেছেন। সেই সম্পত্তির মধ্যে রয়েছে 3 ব্যাগ সার এবং $30 মিলিয়ন। $30 মিলিয়ন কথা শুনে সবাই একদম অবাক হয়ে যায়। লিলিও বুঝতে পারে জর্জকে খুন করার মোটিভ এই টাকায়। লিডিয়া আরও জানায়, 2 বছর আগে জর্জ শিফদের অরফ নামের একটা রোগের প্রতিষেধক তৈরি করেছিলেন। এরপর তিনি একটা বড় কৃষি কর্পোরেশনের কাছে $30 মিলিয়ন অরফের পেটেন্ট বিক্রি করেছিলেন। ঠিক তখনই ম্যাপল নিজেকে বেড়া থেকে মুক্ত করতে গিয়ে এক গাদা জিনিসপত্র নিচে ফেলে দেয়। তখন ওই বালিশের কাভারটাও ম্যাপলের চোখে এসে পড়ে। এতে ম্যাপল কোনো কিছু দেখতে না পেয়ে শুধু ছোটাছুটি করে। বাইরে শব্দ শুনে সবাই ভেবে নেয় কেউ বাইরে এসেছে, তাই টিমকে দেখতে বলে। টিম বাইরে এসে দেখতে থাকলে ম্যাপল চোখ ঢাকা অবস্থায় ভেতরে ঢুকে পড়ে। এরপর সবকিছু ভাঙচুর করতে থাকে। এই ভাঙচুর করার সময় জর্জের সেই চিঠিটা যেটা বেথ চুরি করেছিল সেইটা একটা জায়গা থেকে পড়ে যায়। টিম সেটা লক্ষ্য করার আগেই বেথ দ্রুত তুলে নেয়। ম্যাপল এরপর জানালার সাথে ধাক্কা খেলে সেখানে থেমে যায়। কিছু খাবার দিয়ে তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া হয়। ক্যালেব 3 শিপকে দেখে বলে এদের দেখার জন্য একটা রাখাল দরকার, বিশেষ করে ওই বড় বুনো ভেড়াটির জন্য যাকে জর্জ কার্নিভাল থেকে নিয়ে এসেছিলেন। এরপর এলিয়ট টিমকে জিজ্ঞেস করে জর্জের খুনির ব্যাপারে সে কিছু বলতে চায় কিনা। টিম জানাই সে কিছুই বলবে না। তখন এলিয়ট বলে, আপনার অবশ্যই একজন অপরাধীকে গ্রেফতার করা উচিত। আমরা এই ব্যাপারটা নিয়ে একসাথে কাজও করতে পারি। গত রাতে যখন আমি গাড়ি নিয়ে শহর ছেড়ে যাচ্ছিলাম তখন জর্জের আস্তানায় টর্চের আলো দেখেছি। তখন বাজে রাত 9টা। এই কথাগুলো শুনে টিম বলে পোস্টমর্টেম রিপোর্ট জানানো হয়েছে জর্জ রাত 8টা থেকে 11টার মধ্যেই মারা গেছেন। তারা দুজন এবার একসাথে কাজ করতে রাজি হয়। জিজ্ঞেস করে জর্জের ছবি সে তুলেছিল কিনা। এলিয়ট জানায় অনেকগুলো ছবি তোলা আছে। লিলি সহ অন্য 2 শিপ সবার কাছে ফিরে আসলে তারা লিলিকে জিজ্ঞেস করে সে কেন এখনও এই রহস্যের সমাধান করতে পারেনি। রাতের গল্পগুলোতে তো সে সাথে সাথেই সব সমাধান করে ফেলে। লিলি বলে আসল পৃথিবী বইয়ের চাইতে আলাদা। ঠিক তখনই তাদের নজর রেবেকার উপরে পড়ে। রেবেকা টর্চ নিয়ে কিছু একটা খুঁজছিল। উইন্টার ল্যাম্প রেবেকার দিকে এগিয়ে যায়। শিপরা রেবেকাকে লক্ষ্য করলে বুঝতে পারে রেবেকার গা থেকেও জর্জের মতোই গন্ধ আসছে। কিন্তু রেবেকা দেখতে জর্জের মতো নয়। সে নিশ্চয়ই শীতকালেই জন্মেছিল, আর এই কারণেই জর্জ তাকে তার কাছে রাখতে চাননি। তাই নির্বোধ শিপগুলো রেবেকাকে খুনি বলতে শুরু করে, কারণ উইন্টারে জন্ম নেওয়া কেউই ভালো হয় না। লিলি তখন ভাবতে থাকে জর্জের বলা শেষ গল্পটি। জর্জ তাদের শেষ যে বইটি পড়ে শুনিয়েছিলেন তাতে ব্যাখ্যা করা ছিল কিভাবে একজন সন্দেহভাজন চিহ্নিত করতে হয়। তাই লিলি কাউকে ক্যারাভানের ভেতরে গিয়ে সেই বইটি নিয়ে আসতে বলে, যাতে বইটা পুলিশ অফিসার টিমের কাছে পৌঁছে দেওয়া যায়। এই বই নিতে ভেতরে ঢুকে উলাইজ নামে এক শিপ, যে গন্ধ শুকে সবকিছু অনুমান করতে পারে। একসময় বইটা নিয়ে সে বেরো হয়। অন্যদিকে টিম তার রুমে সবার ফটো একবার ভালো করে দেখে। এমন সময় দরজায় নক করার শব্দ পেলে দরজা খুলে কাউকে দেখতে পায় না, শুধু বইটি দেখতে পায়, যেটা লিলি রেখে চলে গিয়েছিল। লিলি এরপর সেবাস্টিয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করে কার্নিভাল কি। সেবাস্টিয়ান বলে একটা মিউজিক ফেস্টিভ্যাল বলতে পারো। সেখানে গান বাজনা আর রাইড থাকে। প্রতিদিন শিশুরা তাকে আদর করতে খাওয়াতে আসত। এরপর রাতের বেলা কার্নিভালের লোকেরা তাকে একটা বৃত্তের ভেতরে নিয়ে যেত, যেখানে রক্তাক্ত না হওয়া পর্যন্ত তাকে একটা কুকুরের সাথে লড়াই করতে হতো। কিন্তু এক রাতেই জর্জ তাকে টাকার বিনিময়ে কিনে নিয়ে এসে সেখানে রেখেছে। এরপর থেকে সে মুক্ত জীবন এখানে পেয়েছে। লিলি এসব শুনে জিজ্ঞেস করে তুমি এই ভয়াবহ জায়গায় কিভাবে পড়লে? তোমার দলের সাথে কেন ছিলে না? সেবাস্টিয়ান জানায় সেও একটা উইন্টার ল্যাম্প, আর আমরা দেখেছি উইন্টার ল্যাম্পদের কেউই সাথে নেয় না। পরের দিন টিম তার জানালার বাইরে লিলি এবং ম্যাপলকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে। সে নিজেই নিজেকে বলে জর্জের মার্ডার কেস নেওয়ার পর থেকেই এই শিপগুলোকে সে সব জায়গায় দেখে চলেছে। তখনই সেখানে এলিয়ট আসে। টিমের এসব কথাগুলো শুনে এলিয়ট বলে তোমার আসলে মাথা গেছে, এসব বাদ দিয়ে ইনভেস্টিগেশন কতদূর সেইটা বলো। টিম আগে একটা চার্ট তৈরি করে রেখেছিল, যেখানে 3টে বিষয় টিম ভাগ করে রেখেছিল। 3টে বিষয় হচ্ছে মিন্স, মোটিভ এবং অপরচুনিটি। মিন্স বলতে ইউ গাছকে বোঝানো হয়েছে, যা গির্জার চারপাশে সব জায়গায় আছে। তবে সবচেয়ে স্পষ্ট মোটিভ হচ্ছে টাকা। যে টাকার লোভ কেবল রেবেকারই ছিল। এখন তাকে খুঁজে বের করতে হবে কার মধ্যে এই 3টে বিষয়ই ছিল। সেই ব্যক্তিই হবে আসল খুনি। টিম মূলত এই সব কিছু ওই বই পড়ে জেনেছে। টিম যে বই পড়েছে তা দেখে লিলি অনেক খুশি হয়। টিম সবাইকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। প্রথমে আসে হ্যামের কাছে, কিন্তু হ্যাম বলে খুনি নিশ্চয়ই জর্জের উইলে থাকা কেউ একজন, কারণ জর্জ নিজে নিরামিষভোজী ছিলেন।
আর সে একদমই নিরামিষ নয়। টিম এরপর বেথকে ধরে। জর্জের এই চিঠিটি সম্পর্কে জিজ্ঞেস করলে বেথ বলে ওইটা ডাক বিভাগের ভুল ছিল। তারপর টিম ক্যালেবকে জিজ্ঞেস করে সে সেদিন সকালে কেন জর্জের খামারে গিয়েছিল। ক্যালেব বুঝিয়ে বলে জর্জ তার ইজারা বাতিল করে দিয়েছিল, তাই সে জর্জকে বিষয়টি আবারও ভেবে দেখার জন্য একটা নতুন প্রস্তাব নিয়ে এসেছিল। আরও বলে তুমি তো উইল পড়েছই, উইলে জর্জ নিজেই আমাকে খারাপ হিসেবে উল্লেখ করেছে। এরপর টিম হিলকোটকে জর্জের অনুদান সম্পর্কে জিজ্ঞেস করলে হিলকোট জানায় কিছুদিন আগে জর্জ তার কাছে এসেছিলেন। এসে তিনি বলেছিলেন তার সন্তানদের দত্তক দিয়ে দিয়েছে, কিন্তু জর্জ যখন আবারও নিজের পায়ে দাঁড়ান তখন তিনি সন্তানদের খুঁজতে শুরু করেন। কঠোর নিয়মের কারণে চার্চ তাকে সন্তানদের অবস্থান জানাতে রাজি হয়নি, তাই হিলকোট সেই তথ্য দেওয়ার বদলে জর্জের কাছে টাকা চেয়েছিলেন, কারণ চার্চের মেরামতের জন্য জরুরি অর্থের প্রয়োজন ছিল। হিলকোট এরপর বলে জর্জ উইলে ক্যালেবকে আসলে খারাপ রাখাল বলেনি, ক্যালেব ভালো লোক, খারাপ রাখালটা হচ্ছি আমি। সর্বশেষ টিম আসে রেবেকার কাছে, এসে জিজ্ঞেস করে খুনের রাতে রাত 8টা থেকে 11টার মধ্যে সে কোথায় ছিল। রেবেকা জানায় সে বিমানবন্দরের কাছের একটা হোটেলে টেলিভিশন দেখছিল। এইটা বলে রেবেকা যেতে থাকলে টিম রেবেকাকে থামিয়ে তার আসল নাম চ্যাসিটি বলে ডাকে। রেবেকা আসলে তার নাম বদলিয়ে ফেলেছিল। রেবেকার অতীত ইতিহাস খুঁজে টিম এটা জানতে পারে যে রেবেকা একসময় একজন পরিচিত অপরাধীর সাথে যুক্ত ছিল, এমনকি তার সাথে একটা যৌথ ব্যাংক অ্যাকাউন্টও আছে। রেবেকা এসব শুনে বলে এটা 3 বছর আগের কথা, সে জানত না যে তার বয়ফ্রেন্ড একজন অপরাধী। টিম এরপর জানতে চায় কখনো সেই ইউ গাছের কাছাকাছি গিয়েছে কিনা। রেবেকা বলে সে যায়নি। টিম আবারও জর্জের খামারে গিয়েছে কিনা জিজ্ঞেস করলে সেইটাতেও রেবেকা না বলে। এসব কিছু আবার লিলি আড়াল থেকেই শুনছিল, যার কারণে লিলিকে রেবেকার ব্যাপারটা গভীরভাবে চিন্তায় ফেলে। এমন চিন্তিত দেখে অন্য শিপরা তাকে এত বেশি চিন্তা করতে নিষেধ করে। তারা বলে রেবেকাই আসলে কোনটা করেছে। কিন্তু তখনই উইন্টার ল্যাম্প বাচ্চাটা এগিয়ে এসে বলে রেবেকা ভালো মানুষ, কারণ তার গা থেকে ঠিক জর্জের মতোই গন্ধ আসছিল। উইন্টার ল্যাম্পের এই কথা শুনে লিলির মনে পড়ে যায় গতকাল ক্লাউড নামের এক শিপ রেবেকাকে দূর থেকে দেখার পর বলেছিল রেবেকার গা থেকে জর্জের গন্ধ আসছে, কিন্তু অত দূর থেকে সে কিভাবে গন্ধ পেল? তার মানে রেবেকা আগেও এসেছিল। লিলি তাই ক্লাউডকে সবকিছু খুলে বলতে বললে ক্লাউড তাদের রেবেকার হাতের এক চুড়ি দেখায়। ক্লাউডের এই চুড়িটা ভালো লেগেছিল, আর সেজন্যই রেবেকা যে এখানে এসেছিল সেটা কাউকে বলেনি। মানে জর্জের খুনের রাতে রেবেকা এখানেই ছিল। সে যখন ক্লাউডের পশম স্পর্শ করছিল তখন চুড়িটি খুলে পড়ে যায়। এসব শুনে লিলিও মেনে নেয় যে রেবেকাই আসলে খুনটা করেছে, কারণ রেবেকা পুলিশদের কাছে মিথ্যা বলেছে যে সে এখানে কখনো আসেনি, অথচ খুন হওয়ার রাতেই এখানে সে এসেছিল। সেবাস্টিয়ান বলে রেবেকা খুনটা করেনি, আমি তার চোখ দেখে এটা বুঝতে পেরেছি। তোমরা সবাই শুরু থেকে রেবেকাকে ঘৃণা করে আসছো শুধু এই কারণেই যে তার জন্ম হয়েছিল শীতকালে। তোমাদের কাছে শীতকালে জন্ম নেওয়া কাউকেই পছন্দ হয় না, তাই তাকে এখন খুনি বলছো। এসব বলে সেবাস্টিয়ান রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু লিলি তখনও রেবেকাকেই খুনি হিসেবে ভাবছিল, তাই এই চুড়িটা কিভাবে টিমের কাছে পৌঁছিয়ে দেওয়া যায় সেইটারই প্ল্যান করে। লিলি ম্যাপলকে নিয়ে চলে আসে টিমের কাছে। টিমও তাদের পেছনে তাড়া করে খামারে পড়ে থাকা সেই চুড়িটির কাছে এসে পৌঁছায়। এরপর টুপি নিতেই সেই চুড়িটা দেখতে পায়। এতে টিম বুঝতে পারে শিপগুলো তার সাথে এমনটা করেছে শুধুমাত্র তাকে চুড়ির কাছে নিয়ে যাওয়ার জন্য। এজন্য সে শিপদের ধন্যবাদ দেয়। শিপরাও টিমের ধন্যবাদকে রেসপন্স করে। এরপর টিম চুড়িটি রেবেকার কাছে নিয়ে গিয়ে বলে এইটা তার অন্য হাতের চুড়ির সাথে মিলে যাচ্ছে, যা জর্জের খামারের চারণভূমিতে পেয়েছে। তুমি না বলেছিলে কখনো সেখানে যাওনি, তাহলে এইটা কোথা থেকে আসলো? এইটা বলেই টিম রেবেকার রুম তল্লাশি করা শুরু করে। তল্লাশি করার সময় একজোড়া জুতোর নিচে ইউ গাছের ফল খুঁজে পায় টিম। এতে টিম শিওর হয়ে যায় রেবেকাই জর্জকে খুন করেছে, তাই গ্রেফতার করে থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদ করার জন্য। লিলি বাইরে থেকে সবকিছু শোনার চেষ্টা করে। রেবেকা টিমকে বলে সে সবকিছু বলার জন্য প্রস্তুত। প্রথমে স্বীকার করে নেয় জর্জের খুনের দিন সে তার জমিতে ছিল। জর্জ তাকে একটা চিঠি পাঠিয়ে জানিয়েছিলেন তিনি গত 20 বছর ধরে তাকে খুঁজছেন। জর্জ তাকে উইলের একটা কপিও পাঠিয়েছিলেন, তবে সেখানে কোনো টাকা পয়সার ব্যাপার উল্লেখ ছিল না। জর্জ চেয়েছিলেন রেবেকা এসে তার সাথে দেখা করুক, তাই রেবেকা দেখা করতে এসেছিলেন। খুন হওয়ার রাতে দুজনে শিপদের নিয়ে কথা বলেছিলেন। সেখানে জর্জ তাকে জানিয়েছিলেন কিভাবে তিনি প্রতিটি শিপের নাম রেখেছেন। তিনি চেয়েছিলেন রেবেকা যেন এখানে থেকে শিপদের দেখাশোনা করে, কিন্তু পরে নিরুপায় হয়ে রেবেকাকে এসব মিথ্যা বলতে হয়েছিল, কারণ সত্য বললে সে সরাসরি একটা ফাঁদে পা দিত। রেবেকার এসব কথা শোনার পরও টিম রেবেকাকে বিশ্বাস করে না, উল্টো 14 শিকলে রেখে বলে আগামীকাল তোমাকে আদালতে নিয়ে যাওয়া হবে, এরপর আনুষ্ঠানিকভাবে খুনের দায়ে অভিযুক্ত করা হবে। টিম বাইরে আসতেই লিডিয়া গাড়ি নিয়ে সেখানে আসে। তারপর টিমকে বলে জর্জ সম্ভবত ভুল ল্যাম্পকে বেছে নিয়েছিল, মানে রেবেকাকে জন্ম দেওয়ার ব্যাপারটাই বলে।
জর্জের ছেলে পিটার তার শিপ এবং জমি ক্যালেবের কাছে বিক্রি করতে রাজি হয়েছে, কারণ এখন রেবেকার সবকিছু পিটারের হয়ে যাবে। তাই আগামীকাল তারা কাগজপত্রের কাজ শেষ করবে। লিলি আড়াল থেকে এসব শুনে একদম চুপচাপ হয়ে যায়। পুলিশ স্টেশনের জানালা দিয়ে রেবেকাকে একবার দেখে নেয়। লিলির মনে হতে থাকে সে বোধহয় ভুলই করে বসেছে, রেবেকা আসলে খুনি নয়। লিলি ম্যাপলের কাছে এসে রেবেকা যে আসলে খুনি এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকলে ম্যাপল বলে, চিন্তা করো না, তুমিই ঠিক, কারণ তুমিই জর্জের থ্রিলার গল্প শোনার আগে আগেই বলে দিতে খুনি কে, তাই তোমার এই ধারণাটাও সত্যি। কিন্তু লিলি বুঝতে পারে বই আর বাস্তব দুনিয়া একদম আলাদা। লিলি এরপর ম্যাপলকে বলে তারা কাল থেকে ক্যালেবের খামারে থাকতে চলেছে, কিন্তু তারা জানে না ক্যালেবের খামারের শিপগুলো কেমন, তাদের আদৌ মেনে নেবে কিনা। তখন ম্যাপল বলে বেড়ার ওপাশেই ক্যালেবের চারণভূমি, তারা ওপাশে গিয়ে নতুন দলের সাথে দেখা করতে যায়। কিন্তু সেখানে ক্যালেবের ভেড়ারা সামনে এলে দেখা যায় তাদের মুখ এত কালো ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। সেগুলো ছিল ফরাসি ভেড়া, যারা লিলিদের সাথে ঠিকমতো কথা পর্যন্ত বলছিল না, উল্টো এখান থেকে পালাতে বলে। তখনই ক্যালেবের কুকুরেরা তেড়ে আসতে থাকলে ক্যালেবের কুকুররা সেখান থেকে দ্রুত অদৃশ্য হয়ে যায়। লিলি ম্যাপল নিজেদের বাঁচাতে ক্যালেবের খামারের ভেতরের দিকে চলে যায়। সেখানে ঢোকার পরপরই তারা বিভিন্ন বক্সে ডেনব্রুক মিটস লেখা দেখতে পায়। ক্যালেব এবং হ্যাম একসাথে মাংসের ব্যবসা শুরু করেছে, সেটার ব্যানার দুজন দেখে একদম অবাক হয়ে যায়। ঠিক তখনই কুকুরগুলো সেখানে চলে আসলে ম্যাপল এবং লিলি প্রাণ ভয়ে সেখান থেকে দৌড়াতে থাকে। একসময় কুকুরগুলো লিলির উপরে আক্রমণ করতেই যাবে, এমন সময় সেবাস্টিয়ান এসে লিলিকে বাঁচায়। কুকুরগুলোর সাথে তুমুল লড়াই শুরু করে, কিন্তু এক লড়াইয়ে সেবাস্টিয়ান নিজেও মারাত্মকভাবে আহত হয়। কুকুরগুলো চলে গেলেও সে আর মাটিতে উঠতে পারে না। লিলি বারবার উঠে দাঁড়াতে বললে ম্যাপল জানায় সে মারা যাচ্ছে। এসব দেখে লিলি বুঝতে পারে শিবদের মেঘে পরিণত হওয়ার গল্পটি একটা মিথ্যা ছিল। মৃত্যুর শেষ মুহূর্তে সেবাস্টিয়ান জর্জকে দেখতে পায়, তারপর ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এতে লিলি ভীষণ কষ্ট পায়। তখন ক্যালেবকে আসতে দেখে ম্যাপল লিলিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এরপর লিলি তাদের খামারে ফিরে সব শিবদের ঘুম থেকে জেগে তুলে দ্রুত সেখান থেকে চলে যেতে বলে। সবাই লিলি ম্যাপেলের পিছু পিছু ঠিকই যায়, কিন্তু ওই পাকা রাস্তা আর পার হওয়ার সাহস পায় না। সবাই সেখানে এসে থেমে যায়। লিলি তখন তাদেরকে বলে সেবাস্টিয়ান মারা গেছে, আজ রাতে তারা যদি চলে না যায় তবে ক্যালেব তাদের কেটে মাংস বানিয়ে ফেলবে। এসব শুনে অনেকগুলো শিপই ভয় পেয়ে যায়। কেউ কেউ বলে আমরা শিপরা তো মারা যায় না। এক বাচ্চা শিপ এই ভয়ঙ্কর কথাগুলো ভুলে যাওয়ার জন্য 3 পর্যন্ত গণে। 3 পর্যন্ত গোনার সাথে সাথেই সবাই আগের সব কথাগুলো ভুলে যায়। তারা নিজেদের মধ্যেই বলে আমরা এখানে কেন, এটা বলেই তারা পেছনে চলে যায়। লিলি অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু কেউ কোনো কথা না শুনে চলে যায়। তখন লিলি ম্যাপলকে জিজ্ঞেস করে আজ রাতেই তো আমি প্রথমবার কোনো শিপকে মরতে দেখিনি, তাই না? ম্যাপল বলে হ্যাঁ, সে সব খারাপ স্মৃতি মনে রাখে, আবার ভালো জিনিসগুলোও মনে রাখে। যেমন তার মনে আছে লিলির মায়ের মুখ এবং তার পুরনো বন্ধুদের স্মৃতি যারা মারা গেছে। আরও বলে তুমিও সেবাস্টিয়ানকে মনে রাখবে, তুমি জানো এতে তোমার কষ্ট হবে, কিন্তু তুমি যদি সেবাস্টিয়ানকে ভুলে যাও তাহলে অন্যদের আর বাঁচাতে পারবে না। স্মৃতি প্রিয়জনদের বাঁচিয়ে রাখে। কিন্তু লিলি জর্জের ক্যারাভানের সামনে একা একা বলে তার সেবাস্টিয়ানের স্মৃতি মনে রাখার শক্তি নেই, তাই সেবাস্টিয়ানের কাছে মাফ চেয়ে 1, 2, 3 বলে স্মৃতি ভুলে যেতেই যাবে। এমন সময় লিলির মস্তিষ্কে জর্জ চলে আসে। লিলি জর্জকে দেখে জিজ্ঞেস করে তিনি কি সত্যি এখানে আছেন? জর্জ বলেন হ্যাঁ, কারণ লিলি তাকে ভুলে যায়নি। জর্জ আরও বলেন ক্যালেব তার শিবদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ লিলি তাদের বাঁচাবে। লিলি যদি আসল খুনিকে খুঁজে বের করতে পারে তবে রেবেকাই শিবদের ফিরে পাবে এবং তারা সবাই নিরাপদে থাকবে। লিলি এসব শুনে জিজ্ঞেস করে সে কিভাবে খুনিকে খুঁজে বের করবে? জর্জ তার হাত দেখায়। হাত ছিল সবুজ। ঠিক তখনই লিলির ঘাসের সবুজ দাগের কথা মনে পড়ে। লিলি বুঝতে পারে আসল খুনিটা কে। যেটাকে এতদিন সে ঘাসের দাগ ভেবে এসেছিল সেইটা আসলে ঘাসের দাগ ছিল না। লিলি চিন্তায় পড়ে যায় রেবেকাকে এখন জেল থেকে কিভাবে বের করে নিয়ে আসা যায়। তখনই সেই উইন্টার ল্যাম্প বাচ্চাটা লিলি ম্যাপলের কাছে এসে বলে সে কোনো কিছু ভুলে না, সব জায়গাতেই সে যেতে পারবে। লিলি প্রথমে তার একটা পা হলুদ রঙে এবং অন্য পাটি নীল রঙে ডুবিয়ে দেয়। এরপর উইন্টার ল্যাম্পকে নিয়ে চলে আসে পুলিশ স্টেশনে। ল্যাম্পটা জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে লিলির দিক নির্দেশনা অনুযায়ী কয়েকটা দাগ টানে, যা দেখে রেবেকা অবাক হয়। দাগ টেনে ল্যাম্প জানালা দিয়ে বের হয়ে চলে যায়। এরপর লিলি চিন্তা করে প্ল্যানটা এখন ঠিকঠাকভাবে কাজে লেগে গেলেই হয়। অন্যদিকে 2 যমজ শক্তিশালী শিপকে সেই পাকা রাস্তার কাছে দেখা যায়। তারা কোনো একটা স্মৃতি মনে করে রাস্তা পার হয়ে সামনে এগোনোর সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে টিম পুলিশ স্টেশনে এসে এভাবে দাগ টানা এবং ছবি সাজানো দেখতে পায়। রেবেকাকে জিজ্ঞেস করে
এসব কে করেছে? রেবেকা জানায় একটা ল্যাম্ব এই কাজটা করেছে, যে আবার একটা শিপের আদেশ মেনে চলছিল। টিম দেখতে পায় যে তারা জর্জের ছবির সাথে যুক্ত দুটা দাগ টেনেছে, যার এক পাশে রেবেকা এবং অন্য পাশে হলুদের মাঝে সবুজ রং ছিল। কিন্তু টিম এর কোনো অর্থ বুঝতে পারে না। সে যখন রং মুছে ফেলার চেষ্টা করে তখন হলুদ এবং নীল রং মিশে তার নিজের হাতও সবুজ হয়ে যায়, কিন্তু তাতেও টিম কিছুই বুঝে উঠতে পারে না। এর মধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তা এসে রেবেকাকে কাউন্টি আদালতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। তারা রেবেকাকে হস্তান্তর করার জন্য একটা ফর্মে সিগনেচার করতে বলে। টিম সিগনেচার করার জন্য কলম ধরলে দূর থেকে ম্যাপেল আর উইন্টার শিপ দেখে বলে প্ল্যান তাদের কাজে লাগলো না, লিলি একটু অপেক্ষা করতে বলে। এর মধ্যেই টিম সিগনেচার করেও ফেলে। ঠিক এরপরেই টিমের চোখ গিয়ে পড়ে 3 শিপের দিকে, যার মধ্যে ল্যাম্বের পায়ে রং মাখানো ছিল। এটা দেখেই টিমের কাছে পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যায়। সে রেবেকাকে আটকিয়ে বলতে থাকে রেবেকা কোনো খুন করেনি, জর্জকে কে খুন করেছে সেটা এখন সে জানে। তখনই সেখানে আসে জর্জের লয়ার লিডিয়া। টিম লিডিয়ার সামনেই বলে ডেনব্রুকে আসার পর থেকেই রেবেকা প্রধান সন্দেহভাজন ছিল, কারণ সে জর্জের খামারে থাকার বিষয়ে মিথ্যা বলেছিল, আর খুনি ঠিক এই সুযোগটি কাজে লাগাতে চেয়েছিল। আসল খুনি হলো পিটার। জর্জ যেভাবে রেবেকাকে তার উইলের একটা কপি পাঠিয়েছিল, ঠিক তেমনই সে তার ভাইকে একটা কপি পাঠিয়েছিল, আর পিটার সম্ভবত ওই 30 মিলিয়নের কথা জেনে গিয়েছিল। এরপর সে সম্পত্তিটি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে, তাই নিজের বোনকে ফাঁসিয়ে উত্তরাধিকার সূত্রে সকল সম্পত্তি হাতিয়ে নেওয়ার প্ল্যান করেছিল। এমনকি পিটারও রেবেকার মতো নিজের নাম পরিবর্তন করেছে, আর সে এখন এখানেই আছে। এই পিটার আর অন্য কেউ নয়, সাংবাদিক এলিয়ট। এটা শুনে সবাই অবাক হলেও লিলি বুঝতে পেরেছিল এলিয়টই হবে। আবার উইন্টার ল্যাম্বো সেদিন রাতে পিটারকে দেখেছিল, কিন্তু শুধু ভেবে এসেছে জর্জের ভূত। টিম এরপর এলিয়টের সামনে এলিয়টের পুরো প্ল্যান তুলে ধরে। বলে এলিয়ট বেশ কিছুদিন ধরেই এই দেশে বসবাস করছে। জর্জ তাকে জানিয়েছিল রেবেকা বেড়াতে আসছে। এটাই এলিয়টকে একটা নিখুঁত সুযোগ এনে দেয়। সে ডেনব্রুক কালচারাল ফেস্টিভ্যালের উসিলায় সাংবাদিক হয়ে এখানে আসে। এরপর শহর ছেড়ে চলে যাওয়ার ভান করে, কিন্তু নিজে থেকেই দুর্ঘটনা ঘটিয়ে আবারও শহরে প্রবেশ করে। মার্ডারের রাতে রেবেকা চলে যাওয়ার পর এলিয়ট জর্জের কাছে যায়। এরপর কৌশলে জর্জের ড্রিঙ্কসে বিষ মিশিয়ে দিয়ে নতুন উইলটি সেখানে রেখে দেয়। কিন্তু জর্জ বেশ শক্তিশালী ছিল। বাইরে এসে এলিয়টের সাথে ধস্তাধস্তি শুরু করে। একসময় সেখানেই জর্জ মারা যায়। এলিয়টি উইলের কপি পড়ার সময় একটা ফোন কলের বাহানায় বাইরে গিয়েছিল। সে আসলে জানত যে লিডিয়া এসে তাকে বের করে দেবে। এরপর লুকিয়ে রেবেকার ঘরে ঢুকে তার জুতোর মধ্যে ইউ গাছের ফল রেখে এসেছিল। কিন্তু এলিয়ট আসলে জানত না যে তার নিজের অজান্তে জর্জের হাতে একটা ক্লু রেখে গিয়েছিল। জর্জের হাতে একটা দাগ ছিল নীল এবং অন্যটি সবুজ। নীল রংটি এসেছিল তার ব্যবহৃত ওষুধ থেকে, আর সবুজ রংটি তৈরি হয়েছিল নীল এবং হলুদের মিশ্রণে। এলিয়ট মার্ডারের রাতে যে বালিশে ঘুমিয়েছিল সেটাতেও সবুজের দাগ ছিল, ওই যে ম্যাপল গাজর খাওয়া কাণ্ডের সময় আমরা দেখেছিলাম। যাই হোক, টিম আরও বলে হলুদ রংটি এসেছিল এলিয়টের চুল থেকে, যা ধস্তাধস্তির সময় জর্জ ধরে ফেলেছিল। তখনই তার হাতে রংটি লেগেছিল। নীল রংটি বিষক্রিয়ার হলেও হলুদ রং ছিল এলিয়টের। এলিয়ট এখানে আসার আগে তাড়াহুড়ো করে চুল রাঙিয়েছিল, যাতে তাকে রেবেকা এবং জর্জের মতো না দেখায়। এইসব সবার সামনে নিয়ে আসতে সাহায্য করেছে ওই শিপগুলো। কিন্তু টিমের কথাগুলো শোনার পর এলিয়ট সমস্ত অভিযোগ অস্বীকার করে। তখন টিম তার একটা চুল টেনে নেয়। এতে এলিয়ট বলে সে প্রাকৃতিকভাবে সোনালি চুলের অধিকারী নয়, ঠিক আছে, তবে এটা কোনো কিছু প্রমাণ করে না। টিম বলে আমি চুল কোনো প্রমাণের জন্য নেইনি, ডিএনএ পরীক্ষা করলেই বের হয়ে আসবে তুমি জর্জের ছেলে কিনা, আর ছেলে হলে সবকিছু প্রমাণিত হয়ে যাবে। এলিয়ট এবার বুঝতে পারে সে ধরা খেয়ে গেছে, তাই দৌড়ে গাড়িতে উঠে পালাতে থাকলে লিলিদের কাছে ওই যমজ শিপ আসে। লিলি তখন তাদের নির্দেশ দেয় গাড়ি দুইটাকে আটকানোর জন্য। তারা এসে গাড়িতে শিং দিয়ে গুঁতো দেয়। পুরো গাড়ি একদম ড্যামেজ করে গাড়ির উপরে উঠে নাচতে থাকে। এরপর এলিয়টকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। টিম তার ভুলের জন্য রেবেকার কাছে ক্ষমা চায়। উইন্টার ল্যাম্প তখন রেবেকার কাছে আসলে রেবেকা ল্যাম্পকে কোলে তুলে নেয়। টিম তা দেখে জিজ্ঞেস করে এই কি ভেতরে এসেছিল? রেবেকা জানায় হ্যাঁ। এরপর টিম এই কেসে হেল্প করার জন্য লিলিকেও একটা ধন্যবাদসূচক দৃষ্টি দেয়। তা বুঝতে পেরে লিলিও তার ডাক দেয়। এরপর লিলি ম্যাপল চলে যেতে থাকলে উইন্টার ল্যাম্প অসহায়ের মতো তা দেখে। ল্যাম্পটা হয়তো ভেবেছিল এবার তাকেও সাথে নিয়ে যাবে, কিন্তু তা আসলে হয় না। রেবেকা এরপর হোটেল ছাড়তে থাকলে বেথ রেবেকাকে জর্জের লেখা সেই চিঠিটা দেয়। বেথ মূলত ভেবে এসেছিল জর্জ কোনো প্রেমিকাকে চিঠি লিখত, তাই সে এই চিঠিটা নিয়ে রেখেছিল, কারণ সে জর্জকে পছন্দ করত। কিন্তু জর্জ রেবেকার মায়ের পর আর কাউকেই ভালোবাসতে পারেনি। রেবেকা তখন জানায় সে তার মায়ের নামও পর্যন্ত জানে না। বেথ বলে তোমার মায়ের নাম ছিল লিলি। এটা শুনে রেবেকা খুশি হয়। হোটেল থেকে বের হতেই হ্যাম এবং ক্যালেব রেবেকার কাছে আসে। এরপর শিপগুলো কিনে নেওয়ার প্রস্তাব দেয়,
কিন্তু রেবেকা তাদের কোনো শিপই দিতে চায় না। উল্টো বলে, জর্জ উইলে যে 2 মার্ডারারের কথা উল্লেখ করেছে তারা হচ্ছ তোমরা দুজন। তোমরা মাংস বিক্রি করো, কিন্তু তোমরা তো জানো না জর্জের প্রতিটি শিপের নাম আছে। রেবেকা এরপর লিডিয়াকে বলে তার নাম রেবেকা হ্যামস্টেড থেকে রেবেকা হার্ডি রাখবে এবং সে ক্যালবের সকল শিপ কিনে নেবে। ওদিকে লিলিকে সবাই জিজ্ঞেস করে, তুমি এই কেস কিভাবে সলভ করলে? এক বাচ্চা শিপ বলে, সে তো কেস সলভ করবেই, কারণ ব্রিলিয়ান্ট শিপ বলে কথা। লিলি তখন জানায়, না, আমি ব্রিলিয়ান্ট নই। এই কেসে আমি অনেক কিছু ভুল করেছি। আরও কিছু বলতেই যাবে, তখনই দেখতে পায় রেবেকা ক্যালেবের সকল শিপ এখানে নিয়ে এসেছে। তারাও তাদের সাথে যুক্ত হয়। রেবেকা লিলিকে প্রথম দেখাতেই চিনে ফেলে। এরপর রেবেকা তার বাবার ক্যারাভেন সামলিয়ে তার বাবার মতোই সবাইকে গল্প শোনানোর জন্য সেই নির্দিষ্ট জায়গাতে বসে। রেবেকা গল্প শোনাতে থাকলে লিলি সেখানে উঠে দূরের একটা জায়গায় আসে, যেখানে উইন্টার ল্যাম্প একাই দাঁড়িয়েছিল। ঠিক এই জায়গাতেই এভাবে থাকত সেবাস্টিয়ান। লিলি তার কাছে এসে বলে, তোমার নাম এখন থেকে জর্জ। লিলি জর্জকে সাথে নিয়ে সবার মাঝে আসলে সবাই জর্জকে আপন করে নেয়। সব ল্যাম্পগুলো একসাথে খেলাধুলা করে। রেবেকা তখন তার গল্প বলে, শিপরাও মানুষের মতো একসাথে বসবাস করতে পছন্দ করে। একসময় শিপরা নিজেদেরকে আমাদের অংশ হওয়ার অনুমতি দেয়, আর তখন আমরা তাদেরই অংশ হই। রেবেকার এই গল্প বলার সাথে সাথেই মুভিটি শেষ হয়ে যায়। দারুণ ইউনিক একটা মুভি। একসাথে শিপ এবং মানুষের বন্ধন দেখানো হয়েছে গল্পটিতে। আর শিপের মাধ্যমে কেস সলভ করার ব্যাপারটা ছিল খুবই ইন্টারেস্টিং। আপনাদের কাছে দ্য শিপ ডিটেকটিভ কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ ফিল্মি বিটসের সাথে থাকার জন্য ধন্যবাদ।